মিশিকা এখন বাড়িতে এসেছে আর সে বায়না ধরেছে গল্প শুনবে, তার সঙ্গে রয়েছে কথা, রিমি, এরাও বায়না ধরেছে গল্প শুনবে। তো দেখুন মিশিকা কি গল্প শুনে তার বাবার কাছে। ঠিক আছে, গল্প শোনাবো, কিন্তু তার আগে আমি কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করব। তোরা উত্তর দিতে পারলে তাহলে একটি ভালো গল্প শোনাবো। হ্যাঁ বাবা, তাহলে তুমি প্রশ্ন করো, আমরা উত্তর দেব। জেঠু, আমি একটা ছড়া বলবো। ঠিক আছে, কথা তাহলে তুই একটা প্রথমে ছড়া বল দেখি, বাংলা ছড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কেউ না কেন বউ। বাবা, দারুণ হয়েছে তো। জেঠু, আমি একটা ইংরেজিতে ছড়া বলবো। হ্যাঁ রিমি, তুই ইংরেজিতে ছড়া পারিস? তাহলে বল দেখি, আমরা শুনি সবাই। Twinkle, twinkle, little star, how I wonder what you are up above the so I like a diamond in the sky. বাবা, দারুণ হয়েছে তো। বাবা, আমি একটা কবিতা শোনাবো। হ্যাঁ মিশিকা, তুমি কি কবিতা শোনাবে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রাপার নকশা কাটা। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কবিতা তো হলো, এবারে আমি কিছু প্রশ্ন করছি। প্রথমে কথা বলবে, ভারতের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাহ, খুব ভালো হয়েছে, একদম ঠিক উত্তর। এবারে রিমি বলবে, ভারতের জাতীয় ফলের নাম কি? ভারতের জাতীয় ফল হলো আম। দিদি, আমার উত্তরটা বললি কেন? এই মিশিকা, তুমি কিন্তু এটা ঠিক করনি, তুমি রিমির উত্তরটা কেন বলে দিলে? ঠিক আছে রিমি, এবার তোমাকে আমি আর একটা প্রশ্ন করছি, তুমি আর কান্না করো না। আচ্ছা রিমি, তুমি এবার বলো, ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির নাম হলো ময়ূর। বাহ, একদম ঠিক উত্তর দিয়েছো। মিশিকা, তুমি বলো, ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। হ্যাঁ, একদম সঠিক উত্তর। ঠিক আছে মিশিকা, তুমি এবারে আর একটা বলো। তুমি বলো, ভারতের জাতীয় পতাকায় কয়টি রং আছে? ভারতের জাতীয় পতাকা 3টি রং আছে। আর বলবি আমার উত্তর? আমি চলে যাচ্ছি। এই রিমি, দাঁড়া দাঁড়া, শোনা, যাস না, তুই যাস না, আমি দিদিকে বকে দিচ্ছি, দাঁড়া। এই মিশিকা, তুমি কিন্তু এটা করতে পারো না। তুমি যখন ওর উত্তরটা বলে দিয়েছিলে তখন কি ও তোমাকে মেরেছিল? তাহলে তুমি এরকম গায়ে হাত দিচ্ছ কেন? এরকম করলে কিন্তু আমি আর এরকম প্রশ্নও করবো না, আর এরকম খেলবো না। ঠিক আছে, তুই বকা খেয়েছিস। না রিমি, তুমি চুপ করো, এরকম বলতে হয় না। জেঠু, তুমি তো বলেছিলে গল্প শোনাবে, গল্প তো এখনো শোনালে না। হ্যাঁ বাবু, গল্প তো শোনাও। কি মজা কি মজা, আমি গল্প শুনবো। ঠিক আছে, একটা খুব ভালো গল্প করছি, কিন্তু তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাহলে শোনো। এক নেকড়ে বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জিগে দেখল সে মৃত্যুর কবলে, তার অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তখন অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল প্রাণী জাহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাপনা এই এক লোকমার আশা ত্যাগ করেন, তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি যা শিকার করলে জাহাপনার তৃপ্তি হবে। আর যদি তা না হয়, তাহলে বান্দা তো জাহাপনার খেদমতে হাজির আছেই। কথাটা নেকড়ে বাঘের মনোপুত হলো। সে খরগোশের সাথে রওনা হলো। কাছেই শিয়ালের একটি গর্ত ছিল। খরগোশের সঙ্গে অনেক দিনের শত্রুতা,
খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকেন তাহলে এক্ষুনি সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন। শিয়াল ওর মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টো ধোঁকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন ব্যক্তি আমার মতো নীচ মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে, কারণ আমি ঘরটাকে ঝেড়ে মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ নেকড়েবাঘকে এই সংবাদ জানালে এবং সে এই কথা শুনে খুব খুশি হলো। শিয়াল পূর্ব থেকেই গর্তে ঢোকার রাস্তা একটি গভীর কূপ খনন করে রেখেছিল, তাই নতুন করে লতা পাতা দিয়ে ওই গর্তটি ঢেকে দিল। খরগোশ নেকড়েবাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপের মধ্যে পড়ে গেল। নেকড়েবাঘ এই ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলল। তো এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? এটাই শিখতে পারলে যে বুদ্ধিমানকে কখনোই ধোঁকা দেওয়া যায় না, কারণ শিয়াল ছিল এদের থেকে অনেক বেশি বুদ্ধিমান।